আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় গণিত শ্রেণী সপ্তম কাজ এক যে একক কাজটি তোমাদের জন্য প্রদান করেছিলাম তার সমাধান আমি এখন দিচ্ছি। তো আমাদের কিছু তথ্যগত ভুল এবং টাইপিং মিস্টেক হয়েছিল, যার কারণে তোমাদের নিকট থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে দশমিকের পরে আর কি 10 ঘর বসবে, অর্থাৎ 9টা শূন্য বসবে। আর প্রথম মাসে 25 টাকা, এখানে 250 টাকা ছিল, এখানে 25 টাকা হবে। তো এই তথ্যগুলো দিয়েও সমাধান করা যাবে, তবে সমাধানটা সংখ্যার পরিমাণটা একটু বেশি হয়ে যাবে আর কি। তো একটু জটিলতা সৃষ্টি হবে, সেজন্য এখানে আমি শূন্যটা অ্যাভয়েড করেছি এবং এখানে কতগুলো শূন্য দিয়ে নিয়েছি। তো চলো শুরু করা যাক। সমাধানটি আমরা একটু দেখে নিই। তো প্রথম প্রশ্ন ছিল, তুমি চারপাশে আর কোন কোন বস্তুতে বড় সংখ্যার নম্বর লেখা দেখেছো যেগুলোকে সংক্ষেপে প্রকাশ করা যায়, এগুলোকে সংক্ষেপে প্রকাশ করার উপায় কি? চলো আমরা দেখে নিই আমরা কি কি উপায়ে এটা করতে পারি। তো সমাধান কাজ এক, আমরা আমার চারপাশে যে সমস্ত বস্তুতে বড় বড় সংখ্যা দেখতে পাই তা হলো জন্ম নিবন্ধন কার্ড, টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট নম্বর, মোবাইল নম্বর। তো প্রশ্নের মধ্যে অবশ্য কিছু কয়েকটা পয়েন্ট ছিল। আমরা এগুলো কোন পদ্ধতিতে ব্যবহার করে গাণিতিক আকারে প্রকাশ করতে পারি, সংক্ষিপ্ত আকারে বা আরও ছোট আকার প্রদান করতে পারি, সেটা হলো সূচকীয় ফাংশন ব্যবহার করে। আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই। দ্বিতীয় প্রশ্নটি ছিল যে আদনান সাহেবের বাড়ি থেকে মার্কেটের দূরত্ব কত? তো এখানে আদনান সাহেবের গাড়ির গতিবেগ ছিল হলো 0.00000006 ইন্টু 10⁻10 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ আমাদের এই সূচকীয় এই সংখ্যাটিকে গুণাকারে প্রকাশ করে নিতে হবে। গুণাকারে প্রকাশ করে সেটা গুণ করে নিলে আমরা এই সংখ্যাটি পাই। তো এবং এই সংখ্যার সাথে এই যে এখানে আমি দেখাচ্ছি গুণ করে, এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি গুণ করলে আমরা 6 কিলোমিটার পাবো। তো যেহেতু আদনান সাহেব 1 ঘন্টা বা 60 মিনিটে যায় 6 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাবে কম। তো 6/60 0.1 কিলোমিটার, এবং 15 মিনিটে যাবে, যেহেতু তিনি 15 মিনিটে মার্কেটে পৌঁছেছেন, সেহেতু 15 দিয়ে গুণ করলে আমি এখানে পাবো 1.5 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি আদনান সাহেবের বাড়ি থেকে মার্কেটের দূরত্ব হলো 1.5 কিলোমিটার। এরপরে প্রশ্নটা আমরা একটু দেখে নিই। গ নম্বর প্রশ্ন ছিল তার ক্রেডিট কার্ডের পিন নম্বর কত ছিল। এখানে আমরা সমাধান করেছি তার ক্রেডিট কার্ডের পিন নম্বর প্রশ্নের সঙ্গে এভাবে দেওয়া ছিল। আমরা প্রথমে 32কে আমরা সূচকীয় আকারে প্রকাশ করে নিয়েছি। এখানে আমরা 2⁵ লিখেছি, অর্থাৎ 32কে আমি যদি 2-এর গুণাকার আকারে লিখি তাহলে 2 গুণ 2 গুণ 2। হ্যাঁ, তো এই যে 2 গুণ 2 গুণ, এটাকে বলছে গুণাকার। তো এইভাবে যদি আমি 5 বা 2 গুণ করি তাহলে 32 পাবো। 5 বা 2 গুণ করলে পাচ্ছি আমরা 32। 1 2 3 4 5। তো 2 দুগুণে 4, এই যে এই প্রথম দুইটা হলো 2 দুগুণে 4, তারপর হলো পরে 2 গুণ করলে পাচ্ছি 4 দুগুণে 8, তারপরে 2 গুণ করলে পাবো 8 দুগুণে 16, তারপরে 2 গুণ করলে পাবো 32। তো যখন এই 5টা 2কে আমরা সূচক আকারে প্রকাশ করি, তখন 2-এর মাথার উপরে আমরা 1 2 3 4 5 এই 5 সংখ্যাটি বসাই। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু 5 এখানে ভিত্তি, 2 এখানে ভিত্তি, তাহলে সূচক হবে হলো 5। আর সূচকে সূচক রয়েছে এখানে 3, তাই না? সূচকে সূচক রয়েছে 3। তো আমরা এটা মুছে দিলাম। তো এখন আমরা এটা দেখি যে সূচকে সূচক রয়েছে 3, তাহলে এই 3-এর সাথে পরবর্তীতে কিন্তু এই 5, অর্থাৎ এই 5 এবং 3 গুণ হলে কত হবে? 5 এবং 3 গুণ হয়ে এখানে বসেছে 3×5 = 15। 3×5 = 15। তো এরপরে খেয়াল করো, লক্ষ্য করো 16।
এই যে 16, এই 16কে ঠিক একই উপায়ে আমরা যদি গুণাকারে প্রকাশ করে তার সূচক দিই, তাহলে 2-এর সূচক হবে 4। হ্যাঁ, অর্থাৎ ঘাত হবে 4, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, অর্থাৎ 2 4 বার গুণ করলে 16 হবে। আর নিচে 2 টু দি পাওয়ার 2 এভাবে থাকলো। তারপরে এখান থেকে আসছে এটা 3-এর পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 12। আর নিচে যে 9টা আছে এটাকে আমরা সূচকারে প্রকাশ করলে পাই হলো 3 টু দি পাওয়ার 2। এরপরে এখন দেখো 2 টু দি পাওয়ার 5 এখানে এটা এইভাবে আছে, এবং 16কে আমরা সূচকারে এইভাবে প্রকাশ করেছি। তো আর তাহলে এ পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আমরা এই যে 3 5 15, এই 3 5 15, এই 2-এর সূচক হলো 15। তারপর এটা এইভাবে নেমে গেল। তারপরে এখানে 3-এর পাওয়ার 12 আর 3-এর সূচক 2, এটা এইভাবে থাকলো। 2-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 4, এটা এইভাবে থাকলো। আর 5-এর পাওয়ার হলো 0 ছিল, তাই না? আর এটা হলো 1 হলো। তো আমরা জানি যে সূচকের কিছু বিধিবিধান আছে, সেই বিধিবিধানগুলো তোমরা যদি সূচকের বিধিগুলো জানো তাহলে তোমাদের এগুলো করতে খুবই সহজ মনে হবে। তো সেগুলো তোমরা একটু জেনে নিবে। তো আমি এখানে কয়েকটা বিধি দেখাচ্ছি। কোনো ভিত্তির পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। আবার সূচকের গুণের বিধি অনুসারে যদি তার ভিত্তি যদি একই হয় তার সূচকগুলো গুণ হলে যোগ হবে। যেমন এখানে আমি লিখেছি a টু দি পাওয়ার 2 এবং a টু দি পাওয়ার 3। তাহলে এটা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 2 যোগ 3, তাহলে সমান সমান a টু দি পাওয়ার 5। তাহলে a টু দি পাওয়ার 5 এটা হলো সূচকের গুণবিধি। আবার একইভাবে সূচকের ভাগবিধি অনুসারে বিয়োগ হবে। আবার সূচক বিধি রয়েছে। সূচক বিধি হলো যে একটি ভিত্তির পাওয়ার যদি সূচক যদি বা ঘাত যদি 2 হয়, সেই সূচকের আবার যদি তার উপরে যদি সূচক 3 হয়, তাহলে এই 3 আর এই 2 গুণ হয়ে সূচক হবে হচ্ছে কত? 3 দুগুণে 6। এখানে কিন্তু যোগ হবে না। এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। সূচকের বিধিগুলো তোমরা যদি যত্ন সহকারে মনোযোগ সহকারে এগুলো মনে রাখো, তাহলে দেখবে তোমাদের এই সূচক সম্পর্কিত যে জেনারেল বিষয়গুলো আছে, সাধারণগুলো তোমাদের কখনো ভুল হবে না। তো এরপরের লাইনে আমরা দেখি। এরপরের লাইনে আমরা এখান থেকে দেখো সূচকের এটা কিন্তু ভাগের বিধি অনুসারে সূচকের পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়। সেজন্য এখানে এই 15 থেকে এই 15 থেকে নিচে যে 2 আছে আর কি 3, সেটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে 15 থেকে 3 বিয়োগ করলে 12 হয়। তবে এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে ভিত্তি কিন্তু একই হতে হবে, ভিন্ন ভিত্তি হলে কিন্তু হবে না। ঠিক একইভাবে এখানে ভিত্তি যেহেতু 1, এখানে 2 আর 2 আছে, আবার সূচক এখানে 4 আর 2 এর সূচক 2 আছে, আমরা সেহেতু এখানে বিয়োগ করে দিলাম 4 থেকে 2। তো 4 থেকে 2 বিয়োগ করলে 2 হলো। তা আবার এখানে 3 এর সূচক আছে 12, আবার 3 এর সূচক আছে 2, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে হবে 10। এই যে সেখানে 10 দেখানো হয়েছে। আবার খেয়াল করে দেখো এখানে 5 আর 2 এর 4 রয়েছে, তাহলে সূচকগুলো যদি আমি বিয়োগ করে দিই, যেহেতু সবগুলোই ভাগ, তা 5 থেকে 4 বিয়োগ করলে 1 হবে। তো এখন 2 টু দি পাওয়ার 12 এবং ভাগ 2, এই ভাগ 12কে ভাগ 2 টু দি পাওয়ার 2কে আমি এখানে নিচে নামিয়ে এনেছি, ভাগ আকারে দেখিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো এখানে আমি এখানে ভাগ আছে, ভাগের এই 2টা আমি নিচে নামিয়ে এনেছি। হ্যাঁ, আর 3 টু দি পাওয়ার 10 এটা এভাবে আছে, আর 2 এর পাওয়ার 1 এর সাথে এখানে ইন্টু 1, এটা গুণ করলে 2 কে 2 হবে। এরপরে লাইনে আমরা দেখি ওখানে 2 এর পাওয়ার 12 থেকে 2 বিয়োগ করলে হলো 2 এর পাওয়ার 10, আর 3 এর পাওয়ার 10,
তারপরে বিয়োগ 2। এখন আমরা এখানে এই দুইয়ের পাওয়ার যেহেতু এখানে রয়েছে 10 আর 3-এর পাওয়ার 10, এইগুলো যদি আমি গুণাকারে লিখে এই সূচক 2-এর সূচককে যদি আমি গুণাকারে লিখি, অর্থাৎ আমাকে এখানে 10 বার 2 গুণ করতে হবে এবং 3 হচ্ছে 10 বার 3 গুণ করতে হবে। অর্থাৎ গুণাকারে লিখলে 3 এভাবে লিখতে হবে, গুণাকারে এভাবে 3 10 বার লিখব। এভাবে লিখে পাশাপাশি গুণগুলো আমরা করব, যেমন 3 নং 27, 3 27 81, এইভাবে গুণগুলো করে আমরা গুণফলের মান এখানে বসিয়েছি 1024 আর হলো 59049 বিয়োগ 2। এই দুটো যোগ করে তার থেকে 2 বিয়োগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্রেডিট কার্ডের পিন নম্বরটি পেয়ে যাব। তো আশা করি তোমরা এ পর্যন্ত ভালো মতো বুঝতে পারছো। তো আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি দেখে নিই। তো পরবর্তী প্রশ্ন ছিল, তিনি কত টাকা দিয়ে ফ্রিজ ক্রয় করলেন। তিনি কত টাকা দিয়ে ফ্রিজ ক্রয় করলেন। তো আমরা এই প্রশ্নের সমাধান করি। তো সেক্ষেত্রে তুমি দেখো, প্রথম মাসে আমাদের শর্ত অনুযায়ী প্রশ্নটা আমরা প্রথম থেকে আমরা দেখে নিই যে ফ্রিজ কেনার জন্য শর্ত দেওয়া হয়েছিল যে দোকানদার ফ্রিজের মূল্য পরিশোধের জন্য নিম্নোক্ত শর্ত দিলেন। অর্থাৎ প্রথম মাসে তিনি 25 টাকা দেবেন, দ্বিতীয় মাসে তার দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় মাসে হবে 50 টাকা, তার পরের মাসে দ্বিতীয় মাসে দ্বিগুণ। তো তার পরের মাসে দ্বিতীয় মাসে দ্বিগুণ, দ্বিতীয় মাসে যদি 50 টাকা হয় তাহলে তার পরের মাসে হবে হলো 100 টাকা। ঠিক একইভাবে তারপরের মাসে হবে 200, তারপরের মাসে হবে 400, এভাবে গুণাকারে কিন্তু বৃদ্ধি পাবে, গুণোত্তরভাবে আর কি বৃদ্ধি পাবে। তো আমরা সমাধানটা দেখি। তো এখানে প্রথম মাসে আদনান সাহেবকে কিস্তি হিসাবে দিতে হচ্ছে প্রথমে 25 টাকা। তো এখানে আমি 25 আর ইন্টু 2 to the power 0, অর্থাৎ যে দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে সেইটি এখানে প্রকাশ করা হয়েছে সূচকীয় আকার প্রদানের জন্য। 2-এর পাওয়ার এখানে 0, তার মানে তোমরা বুঝতে পারছো যে 2-এর পাওয়ার 0 থাকা মানে 1, তাহলে 25 একে 25 টাকা। দ্বিতীয় মাসে টাকা দিতে হবে 25 ইন্টু 2, অর্থাৎ 50 টাকা। তাহলে এটাকে যদি আমি সূচকীয় আকার দিই তাহলে এখানে আমার দ্বিগুণের ওইটা রয়েছে আর এখানে রয়েছে 2, অর্থাৎ এই যে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই যে 2 এখানে আমি লিখছি, এই 2টা কিন্তু এখানে মাসের সংখ্যা। ঠিক আছে, তো এই মাসের সংখ্যা থেকে কিন্তু মাইনাসে 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলে যেটা পাবো, 2 থেকে 1 বিয়োগ করলে আমার সূচকের আকার আসবে হলো 1। তো 1-এর সাথে 2 হচ্ছে 2 থাকবে, তো 25-এর সাথে 2 যদি গুণ করা যায় তাহলে হলো 50। ঠিক একইভাবে তৃতীয় মাসেও একই হবে। তো 25 গুণ, অর্থাৎ 50-এর দ্বিগুণ হবে, অর্থাৎ 50-এর দ্বিগুণ হলে হবে হলো 100 টাকা। তাহলে আমার যে 2 দুখানে 4 হলো আর কি। হ্যাঁ, তো এখানে 2-টা হবে হচ্ছে 4। তো 4-কে যদি আমরা এখানে 2 দুগুণে 4, 4 25 হলো 100। তো এখানে আমরা এই 2টাকে 2 ইন্টু 2কে আমরা সূচকারে দিয়েছি 2-এর পাওয়ার 3 - 1, অর্থাৎ 3 হলো মাসের সংখ্যা আর তার থেকে 1 বিয়োগ করতে হবে, যেহেতু প্রথম মাস আমাদের রয়েছে এই কারণে আমাদের এখানে বিয়োগটা করে দেব। তো এর ফলে আমরা এটার ক্যালকুলেশন করলে আসছে 100 টাকা। এইভাবে আমাদের 12তম মাসে কিস্তি দিতে হবে 25 ইন্টু 2, 12 - 1, অর্থাৎ 2-এর পাওয়ার 12 - 1। তো 12 থেকে 1 বিয়োগ করলে হবে 2 to the power 11। তো 2কে যদি আমরা গুণাকারে 11 বার লিখে গুণ করি তাহলে আমরা পাবো 2048। এই যে 2048, এই 2048-এর সাথে 25 গুণ করলে পাবো 51,200, অর্থাৎ 12তম মাসে তাকে কিস্তি হিসাবে 51,200 টাকা প্রদান করতে হবে। তো এখন আসলে তাকে কিস্তি প্রদান করতে হবে কত। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করে দেখো, এখানে প্রথম মাসে 25 টাকা, তারপরে দ্বিতীয় মাসে 50 টাকা, তৃতীয় মাসে 100 টাকা, এভাবে চতুর্থ মাসে 200, পঞ্চম মাসে 400। তাহলে এখানে একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে, তাই না? তো এই প্যাটার্নটা কি ধরনের, তো আমরা এটা খেয়াল করে দেখি যে ধারাটির প্রথম পদ দেখো 25, আমরা এখানে এ ধরে নিয়েছি, এ সমান 25,
আর সাধারণ অনুপাত, যেহেতু এটা আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে, একটি নির্দিষ্ট প্যাটার্নে আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে, তা আমরা দ্বিতীয় পদকে যদি প্রথম পদ অর্থাৎ পরের পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু আমি 2 পাবো, একটা নির্দিষ্ট প্যাটার্ন পেয়ে যাব, যেখানে আমার মানটা হবে 1 থেকে, অর্থাৎ 2 এর মানটা বড় হবে। তো তাহলে এখানে 1 বছরে টাকা পরিশোধ করতে হবে। তো তাই 1 বছর সমান সমান, যেহেতু 1 বছরে টাকাটা পরিশোধ করতে হবে, তাই 1 বছর সমান সমান 12 মাস, অর্থাৎ এখানে পদ সংখ্যা হবে n সমান সমান 12, অর্থাৎ 25, 50, 100, 200, 400, 800 এভাবে করতে করতে 12তম মাস হলো 51,200। তো ধারাটি একটি গুণোত্তর ধারা, যদিও তোমাদের এই সাময়িকে এই ধারা সম্পর্কে বর্ণনা বইতে নেই, তোমাদের অর্ধবার্ষিকের মধ্যে। তো ধারাটির সমষ্টি, তাহলে গুণোত্তর ধারার নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী ধারাটির সমষ্টি হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এবং আর ডিভাইডেড আর মাইনাস ওয়ান, যখন আর এর মান 1 থেকে বেশি হবে। তাহলে আমরা এখন যদি এখানে এ হলো প্রথম পদ, আর এ আর হলো সাধারণ অনুপাত, আর এন হলো পদের সংখ্যা। তো এখানে আমরা মান বসিয়ে যদি পাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে 1,02,375 টাকা তাকে ফ্রিজের মূল্য বাবদ পরিশোধ করতে হবে আর কি। তা আমরা অন্য একটিভাবে ম্যানুয়ালে করেছি, মানে প্রথম মাসে দিতে হবে 25 টাকা। দেখো অন্য একটাভাবে ম্যানুয়াল, এটা মানে তোমার এই সূত্রের সাহায্য ছাড়াই। তো এখানে সূচাকার বা গুণাকার এইভাবে দেওয়া হয়নি। যদি আমাদের এখানে 12তম মাস আছে, যদি আমাদের মাসের সংখ্যা আরও অনেক বেশি হয় বা সংখ্যার পরিমাণটা যদি অনেক বেশি হয়, তাহলে তো এভাবে গুণ করা যাবে না, তাই না? তো তখন আমরা সূচকের আকার দিয়ে আমাদের সমস্যার সমাধান করতে হবে। তো এখানে আমি তোমাদের গুণ করিয়ে ম্যানুয়ালি দেখিয়েছি যে যে 1 বছর পর মোট টাকা দিতে হবে ওই একই 1,02,375 টাকা। তো আশা করি শিক্ষার্থী কিন্তু তোমরা বুঝতে পেরেছ। তো আমি এখন 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। 6 নম্বর প্রশ্ন ছিল যে তার মোবাইল নম্বর কত ছিল। তার মোবাইল নম্বরকে সূচাকারে প্রকাশ করা হয়েছে। মূলত সূচাকারটি ভেঙে, এই সূচাকারটি ভেঙে যদি আমরা এর সাথে গুণ করে দিই, তাহলে তার মোবাইল নম্বরটা পেয়ে যাব। তো তার মোবাইলটা আমরা সূচাকারটা ভেঙে পেয়েছি এই সংখ্যাটি, ফলে 0.1.7 সাথে গুণ করলে আমরা তার মোবাইল নাম্বারটি পেয়ে যাচ্ছি। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটা একটু দেখে আসি। 6 নম্বর প্রশ্ন ছিল তার এনআইডি নম্বরকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তার এনআইডি নম্বর ছিল এই সংখ্যাটি আর কি। তো এটাকে যদি আমি গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করি, অর্থাৎ এখানে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ, শূন্য যতগুলো বেশি হবে সেই সংখ্যাটিকে সংক্ষেপে প্রকাশ করা তত সহজ হবে। যেহেতু এখানে শূন্যের, অর্থাৎ শেষের অঙ্কগুলোতে, কোনো সংখ্যার শেষের অঙ্কগুলোতে যদি শূন্যের পরিমাণ কম থাকে, তাহলে সংখ্যাটিকে খুব বেশি ছোট করা যাবে না, যা সম্ভব হবে না। তো এখানে আমি দশমিক ব্যবহার করে সংখ্যাটিকে এইভাবে প্রকাশ করেছি। তো এখানে ইন্টু দিয়ে 10⁻7 করেছি। এখানে দুইটার জন্য 2⁻2, আর এই দশমিকের কারণে আরও কিছু পর্যন্ত আমি সংখ্যা নিয়ে দশমিক বসিয়ে সূচকের আকার দিয়েছি 10⁻7। তো গাণিতিক ভাষায় এটা ছোট করা যায় এভাবে। তো আমরা যে কোনো বড় বড় সংখ্যাকে, যেমন পৃথিবীর দূরত্ব, হ্যাঁ, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেমন 15 কোটি কিলোমিটার, এই সংখ্যাটিকে যেমন ছোট আকারে প্রকাশ করা যায়, 15 কোটি লেখার থেকে সূচকারে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে খুব সংক্ষেপে প্রকাশ করা যায়। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। বুঝতে কোনো অসুবিধা হলে, কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।